সে কেরিয়ারে অনেক ভালো ভালো জায়গায় কাজ করে আসছে। এখানে হামজাদার এসে কোচিং করালে তার যে সিভিতে অনেক বড় কিছু যোগ হবে তাও না, কারণ সে ফিলিপাইনে প্রিমিয়ার লিগের নেইল এথরিচ, তারপর হচ্ছে বুন্দেস লিগের স্টিফেন শ্রক, এদেরকে কোচিং করে আসছে ফিলিপাইনেই, বড় বড় নাম কোচিং করে আসছে সে। তো এমন না যে এখানে এসে সে সে ওই কমিশন বাণিজ্যের অংশ হয়ে আসছে, এখানে তার সিভি বানাইতে আসতেছে তাও না। তো তাকে সে রেসপেক্টটা দিতে হবে, তাকে ব্যাকআপ দিতে হবে, এটা নিজেদের স্বার্থে। থমাস ডুলি কিন্তু তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য একটা সময় কিন্তু স্পোর্টিং ডিরেক্টর বা টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাটিয়েছে। তার ক্যারিয়ার কোচিং ক্যারিয়ারের শুরুটা হয়েছিল জার্মান সেকেন্ড টায়ার একটা ক্লাবের স্পোর্টিং বা টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। জার্মান সেকেন্ড টায়ার ওইখানে 2-3 সিজনের মতো। তারপর এসে সে হচ্ছে আহ যুক্তরাষ্ট্রের সিনিয়র দল এবং আন্ডার 20 দল দুটোতেই সে সহকারী কোচ হিসেবে ছিল। এবং তার একটা তখন রেপুটেশন ছিল যে এরকম প্লেয়ার প্রডিউস করার, প্লেয়ারদের ক্যাপাবিলিটি বা তাদের ট্যাকটিক্যাল দিকগুলো, তাদের ট্যাকটিক্যাল যে কোয়ালিটি বা উন্নতি অবনতি যে জায়গাগুলো আছে এগুলো সে পিক করতে পারতো। এজন্য সে কিন্তু ক্লিন্সম্যানের আন্ডারে 2.5 বছর ছিল, 45টা ম্যাচে সে ইউএস এর ডাগ আউটে ছিল ক্লিন্সম্যানের আন্ডারে, ফিলিপাইনে যাওয়ার আগে। সে আমেরিকার আন্ডার 20 দলের হয়েও সে সহকারী কোচ হিসেবে ডাগ আউটে ছিল এবং আন্ডার 20 দল বিশ্বকাপে কোয়ালিফাই করেছিল সে সে সহকারী কোচ থাকা অবস্থায়। তারপর হচ্ছে সে আহ, যুক্তরাষ্ট্রের একটা উল্লেখযোগ্য ইউথ সকার লিগ একটা ক্লাবের হয়ে খুব ভালো সফলতা পেয়েছিল। ওই ক্লাবটা অলমোস্ট সম্ভবত 48 ম্যাচের উইনলেস একটা স্ট্রিকে ছিল। ওই উইনলেস স্ট্রিক থেকে সে ওই ইউথ ক্লাবটাকে 25 ম্যাচের একটা একটা স্ট্রিকে আনছে, মানে আনবিটেন স্ট্রিকে নিয়ে আসছিল। তো এর মাধ্যমে বোঝা যায় যে সে কিন্তু ওই চিনতে পারে, কোয়ালিটি রেকগনাইজ করতে পারে, প্লেয়ার সিলেকশন তার ভালো, বোঝা যায় এই বিষয়গুলো। এবং সে কিন্তু ভিয়েতনামের একটা ক্লাবও কিন্তু 3 মৌসুম ছিল টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। তো এই হচ্ছে তার একটা ক্রেডিবল একটা ব্যাপার তার ক্ষেত্রে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ফিলিপাইনের খুবই একটা ক্রিটিক্যাল সময় ছিল তখন। সে কিন্তু যুক্তরাষ্ট্রের দায়িত্ব ছেড়ে কিন্তু পরের দিন সে ফিলিপাইনে সাইন করেছিল, একদম জাস্ট পরের দিনই। বোঝা যাচ্ছে সে নিজেও এটা নিয়ে খুবই প্যাশনেট ছিল ফিলিপাইন্সের রোলটা নিয়ে, কারণ ফিলিপাইন খুবই ক্রিটিক্যাল একটা সময় ছিল। ওদের একের পর এক প্রবাসী প্লেয়ার আসতেছে বিভিন্ন র্যান্ডম ব্যাকগ্রাউন্ডের। ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার আছে, বুন্দেস লিগার প্লেয়ার আছে, আবার লোয়ার টায়ারের প্লেয়ারও আছে, জার্মান 4 টায়ার 5 টায়ারে খেলে। তো এরকমও প্লেয়ার ছিল। তো স্বভাবতই ফিলিপাইন মানে ওদের ডোমেস্টিক লেভেল খুবই পোর ছিল ওই সময়, খুবই পোর, মানে খুবই পোর। ওরা হয়তো ভুটানের কাছেও হারতো যদি শুধু ডোমেস্টিক বেস প্লেয়ার নিয়ে খেলতো, এতটাই পোর ছিল। তো স্বভাবত ওদের কোচেরও এরকম আহ কি বলে এটা, একটা লিমিটেশন ছিল এসব। তো সে কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা পজিশনে গিয়ে ফিলিপাইনের দায়িত্ব নেয় এবং ফিলিপাইনকে অলমোস্ট 2015 সালে এশিয়া কাপে কোয়ালিফাই করে ফেলেছিল। তারা হচ্ছে চ্যালেঞ্জ কাপে রানার আপ হয়, 2014 সালের চ্যালেঞ্জ কাপে রানার আপ হয় প্যালেস্টাইনের কাছে 1 গোলে হেরে। নাহলে 2015 সালে কোয়ালিফাই করতো এশিয়া কাপে। সেটা না হলে সে কিন্তু ঠিকই পরে পরবর্তীতে ফিলিপাইনকে তাদের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপে কোয়ালিফাই করে 2019-এর আসরটাতে। আচ্ছা, তো এর মাধ্যমে বোঝা যায় যে সে আন্ডারডগ টিম নিয়েও, অথবা যারা একটা বিল্ড আপ ফেজে আছে, একটা একটা খুবই ক্রিটিক্যাল একটা জাংশনে আছে, একটা একটা ট্রান্সফরমেটিভ একটা ফেজে আছে, যখন টিম মানে আপনি জানেন না কিরকম প্লেয়ার আসতেছে, তারা কিরকম ফর্ম নিয়ে আসতেছে, কিরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে। তো এই যে একটা সমন্বয় করা ডোমেস্টিক ভালো প্লেয়ারদের সাথে বিদেশি ভালো প্লেয়ারদের, প্রবাসী ভালো প্লেয়ারদের একটা সমন্বয় করা, ট্যাকটিক্স ঠিক করা, যে প্রবাসী এবং দেশিদের মধ্যে যে ট্যাকটিক্যাল যে সমন্বয় করাটা, এগুলো কিন্তু খুবই চ্যালেঞ্জিং। তো এটাতে সে কিন্তু সফল হয়েছিল ফিলিপাইনের হয়ে। তো এই যে প্লেয়ার চেনার যে তার কোয়ালিটিটা, অথবা যে এই যে তার যে আন্ডারডগ বা একটা ট্রান্সফরমেটিভ ফেজে থাকে একটা টিম নিয়ে কাজ করে সফল হওয়াটা, এগুলো কিন্তু খুব ভালো বার্তাই দেয়। তো আমি এটা যেটা বলতে চাই যে আমরা বাফুফেকে সারাদিন গালি দিয়ে সমস্যা নেই, আমরা আন্দোলন করি বা যাই করি, যদি এটা বাস্তবতা হয়ে থাকে যে এখন ডুলি যদি আমাদের কোচ হয়ে যায়, আমাদের উচিত ডুলিকে সাপোর্ট করা। কারণ যেখানে আমরা মিকেল, তারপর হচ্ছে বার্নস্টর্ক, কোলম্যানদের রেখে আমরা থমাস ডুলিকে নিতে পারি, সেখানে যদি থমাস ডুলি তো অসময়ে চলে যায়, তাহলে বাফুফে কিরকম কোচ নিয়ে আসবে এটা বোঝা উচিত আমাদের। যেখানে এরকম অপশন থাকে, কারণ এখন কিন্তু একটা ভালো একটা সময় কোচ বাছাই করা, কারণ একটা ওয়ার্ল্ড কাপের আগে দেখা গেছে প্রায় কোচই, ভালো ভালো কোচ এখন ফ্রি এজেন্ট থাকে, তারা তাদের অপরচুনিটি গুলো এক্সপ্লোর করার একটা পর্যায়ে থাকে, অনেক রিল্যাক্স একটা সময়। কিন্তু আমরা যখন যদি এরকম হয় যে থমাস ডুলি 6 মাস বা 1 বছর পর যদি সে স্যাক হয় সিন্ডিকেটের খপ্পরে পড়ে, অথবা সে যদি নিজে বিরক্ত হয়ে চলে যায়,
যেখানে কাজ করবে না, তখন কিন্তু একটা বিপদে পড়ে যাবে। তখন চাইলেই একটা ভালো কোচ পাওয়া যাবে না। কারণ কোচ যা যাওয়ার এখনই আগামী এই 2-3-4 মাসের মধ্যে কিন্তু সব দল পিক করে নিয়ে যাবে, এবং তারা প্ল্যান করবে আগামী 2+2-4 বছরের সাইকেলে যে যাদের যাদের এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ বা সেগুলো কিন্তু তারা প্ল্যান করে ফেলবে। সো আমরা কিন্তু ভালো কোচ সামনে পাবো না। সো এটা নিজেদের স্বার্থেই। এখানে দুইটা বিষয়, এখানে থমাস ডুলি কোনো ভিলেন না ভাই। থমাস ডুলি যথেষ্ট তার তার বিচি আছে, সে ক্যাপ্টেনের মতো না, কারণ সে 2বার বিশ্বকাপ খেলছে। 1998 বিশ্বকাপে আমেরিকার অধিনায়কত্ব করেছিল। সে বুন্দেসলিগায় 200 ম্যাচ খেলছে, ইউরোপিয়ান ক্লাব কম্পিটিশনে 27টা ম্যাচ খেলছে, তার বুন্দেসলিগা ট্রফি আছে, তার ইউরোপিয়ান ট্রফি আছে। হ্যাঁ, তো তার কিন্তু একটা পার্সোনালিটি আছে। তাকে যদি ক্যাবরেরার সাথে তুলনা করে, তার মানে এটা ক্যাবরেরাকে চান্দে তুলে দেওয়া, এবং তার প্রতি এটা খুবই হার্শ হয়ে যায়। এটা খুবই দুঃখজনক। এটা বাফুফেকে আপনি সারাদিন ব্যাশিং করেন, কিন্তু থমাস ডুলি, আমি আবারও বলতেছি, সে কোনো ভিলেন না। তার ট্র্যাক রেকর্ড যথেষ্ট ভালো, যথেষ্ট প্রুভেন। সো কাইন্ডলি প্লিজ আপনারা এই ভুলটা করেন না, পরে দেখা যাবে আমও যাবে ছালাও যাবে। এখন তো তাও কিছু একটা আসছে বলার মতো। হ্যাঁ, এবং সে টিম সিলেকশনে কম্প্রোমাইজ হবে না, কারণ তার সেই ওয়েটটা আছে, সে সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতেছে। সে ক্যারিয়ারে অনেক ভালো ভালো জায়গায় কাজ করে আসছে। এখানে হামজাদের এসে কোচিং করালে তার যে সিভিতে অনেক বড় কিছু যোগ হবে তাও না, কারণ সে ফিলিপাইনে প্রিমিয়ার লিগের নেইল এথরিচ, তারপর হচ্ছে বুন্দেসলিগার স্টিফেন শ্রক, এদেরকে কোচিং করে আসছে ফিলিপাইনেই। বড় বড় নাম কোচিং করে আসছে সে। সো এমন না যে এখানে এসে সে সে ওই কমিশন বাণিজ্যের অংশ হয়ে আসছে, এখানে তার সিভি বানাইতে আসতেছে তাও না। সো তাকে রেসপেক্টটা দিতে হবে, তাকে ব্যাকআপ দিতে হবে, এটা নিজেদের স্বার্থে। এটা যেন সবাই মাথায় রাখে।